পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচিতে ৩ নম্বর পাঠ্য হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ। এটা একটা গদ্যাংশ। আমি কখনো পড়িনি এবং ভেবেছিলাম এটা আরও কিছুদিন পরে করে দেবো তোমাদের, কেননা জানুয়ারি থেকে তোমাদের সেশন শুরু হয়। ৩ নম্বর চ্যাপ্টার করতে করতে মার্চ মাস চলে আসবে বা দোলের পরে হবে হয়তো। কিন্তু আজকে আমি পড়ছিলাম, পড়ে আমার বেশ ভালো লাগলো। এর আগে আমি ওটা পড়িনি, তো আমি ভাবলাম যে তোমাদেরকে শুনিয়ে রাখি। যদি তোমরা এটা শোনো, দেখবে ৮০% বেশি পড়া তোমাদের হয়ে যাবে এবং ভালোও লাগবে, মজা লাগবে তোমাদের। আমি আবারও নামটা বলে দিই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ। শোনো, মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিটের বাহন ডান্ডা ওলা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেঁকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্ম যাতায়াত করছে। আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। সালটা ৩৫৮৯। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও ২টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে ১-১৫০ বছর আগে থেকে, এবং এখনও অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এল, তবে সেটা ১ মিনিট পর না ১০০ বছর পর তা জানবার উপায় নেই। তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। সেই ১-১৫০ বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত ১৫০ বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরেই প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথাসাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। খামোখা সময় নষ্ট। খেলাধুলোর পাটও চুকে গেছে। অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উ করে না। বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না। ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালিসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য ১-৮ জন আছে, যেমন পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স ২০০ বছর। তার ৫০ বছর বয়সে, অর্থাৎ আজ থেকে ১৫০ বছর আগে, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকালের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। ১৫০ বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্পসঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটাও ঠিক পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে,
রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই। কিন্তু পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখেছে। একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় ছুরি দুটো লোক এসে বলল, এই যে গণেশবাবু, কি করছেন? কবিতা লিখছি। কবিতা? হো হো হো। তা আপনার কবিতা শুনেই বা কে আর পড়ছেই বা কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি। যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয়তো পড়বে। হো 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 হো। কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন? শব্দ কি? এই যে গান। গান? ওকেই কি গান বলে নাকি? তোর মশাই, এই যে বিটকেল শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা ধামা নেমে এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দিয়ে আর কাজ নেই, ছবি হচ্ছে। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না, কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? সুইসাইড করেও কোনো লাভ নেই। আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। গণেশের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজর 171, ছোট ছেলের 168 এবং মেয়ের বয়স 166। প্রত্যেকেই কৃতি বিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে তো নয়ই। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনও ফেরেননি। আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে, ভিড়ছে, ভাসছে, পাক খাচ্ছে। তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূরে। প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ, সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে। যদি কারো কাছে পৌঁছয়, যদি কেউ পড়ে। আকাশে একটা পিঁপে ভাসছিল। গণেশ লক্ষ্য করেনি। পিঁপেটা ধীরে ধীরে নেমে এলো। নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? গণেশ মাথা নাড়ল। না হে না, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবীর বাঁচবার ওষুধ? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। লোকটার মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? হ্যাঁ, কবিতা পড়ো। লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বুঝলে? লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিছু বুঝতে পারছি না স্যার।
কোনোদিন এই জিনিস পড়িনি। তোমার বয়স কত? 151 বছর। বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল। লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নির্জন ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি, ফুলের সুবাস, আধো আধো বলছিল, তলে তলে হাঁটা ছিল, শিশু ভোলা রাত, শৈশব ভাষায় চলে, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। থামো, বুঝলে কিছু? লোকটি মাথা নেড়ে বলে, কিছুই বুঝিনি স্যার। একটুও না? লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে একসময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলাম। গণেশ হতাশ হলো। কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বুঝবার মতো নয়। লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল, যেন একটু ভয়ে ভয়ে। পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ। এমন সময় একটা বড়সড় পিপে এসে সামনে নামলো। স্যার, গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি, সঙ্গে 2 মহিলা। আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম। আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে, এরা দুজনেই কবিতা শুনতে চায়। গণেশ অবাক এবং খুশি দুই হলো। তবে কবিতা শুনিয়েই ছাড়লো না, গান শোনালো, ছবি দেখালো। 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। কিছু বুঝতে পারছো তোমরা? 3 জনেই মাথা নেড়ে জানালো, না। লোকটা বিনীতভাবেই বলল, না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। কি হচ্ছে? ঠিক বুঝাতে পারবো না স্যার। পরদিন লোকটা ফের এলো, সঙ্গে আরও 4 জন পুলিশম্যান। এরা এরা স্যার আমার সহকর্মী, কবিতা, গান, ছবির ব্যাপারটা বুঝতে চায়। গণেশ খুব খুশি। বসো বসো। 5 জন শ্রোতা ও দর্শক ঘন্টা 2 ধরে গণেশের কবিতা শুনল, গান শুনল, ছবি দেখল। কেউ ঠাট্টা বিদ্রুপ করল না, গম্ভীর হয়ে রইল। পরদিন লোকটা এলো না, কিন্তু জনা 10 লোক এলো। পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে। পরদিন আরও কিছু লোক বাড়ল, পরদিন আরও আরও। 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। এ আপনি কি কাণ্ড করেছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্স করছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ হো হো করে হেসে উঠে বলল, যাহ, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাবে আর যদি কিছু তোমাদের প্রয়োজন থাকে, কোনো কবিতা, কোনো গল্প, যদি কোনো নাটক যদি আবৃত্তি করে দিতে হয় বা পড়ে দিতে হয়, আমি পড়ে দেবো। শুধু জানিও, কমেন্ট বক্সে জানাবে। আর কোথাও যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাও, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সকলকে। ভালোবাসা সহ শুভরাত্রি।